নিচে শেয়ার করে দেবো। করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কমার্স পার্ট এর অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি আল মাসুদ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা অ্যাকাউন্টিং এর অ্যাকাউন্টিং প্রসেস অধ্যায়টি নিয়ে আলোচনা করব, মানে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর তৃতীয় অধ্যায় অ্যাকাউন্টিং প্রসেস নিয়ে একটু আলোচনা করব। যেহেতু আপনারা বিবিএ ফার্স্ট ইয়ারের এবং সেকেন্ড ইয়ারে আছেন, তবে ইংলিশ মিডিয়ামের সাথে আপনারা আজকে প্রথম, সেহেতু আমরা আজকে প্রথম থেকে জানতে যাচ্ছি। তো ক্লাসটা শুরু করার আগে আপনারা যারা ক্লাসে জয়েন করেছেন একটু কমেন্ট করে জানাবেন সাউন্ড ঠিক আছে কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা, বোর্ডটা দেখা যাচ্ছে কিনা, এবং কোনো সমস্যা আছে কিনা। এবং পাশাপাশি আপনারা যারা ক্লাসে জয়েন করেছেন একটু ক্লাসগুলি শেয়ার করেন এবং ফ্রেন্ডদেরকে একটু ইনভাইট করেন, যেন আপনার বন্ধুরাও এই ফ্রি ক্লাসটা করে একটু উপকৃত হতে পারেন। আমি একটু সময় নিচ্ছি। ঠিক আছে, আপনারা যারা জয়েন করেছেন বলেননি যে সবকিছু ঠিক আছে কিনা, একটু কমেন্ট করে জানান। যারা ক্লাসে জয়েন করেছেন একটু দেখবেন যে সবকিছু ঠিক আছে কিনা, একটু কমেন্ট করে জানান। স্পষ্টভাবে বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। আমরা আজকে অঙ্ক করার আগে, এই অ্যাকাউন্টিং এর অঙ্ক শুরু করার আগে আমাদের যে সমস্ত বিষয়গুলো জানা দরকার তা হচ্ছে আমাদের কি করতে হবে, বাংলা শব্দের ইংলিশ অর্থগুলো আমাদের জানতে হবে। তো সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। আচ্ছা ঠিক আছে, যদি হিসাব বিজ্ঞানের ইংরেজি শব্দগুলি আপনারা দেখেন, প্রারম্ভিক মজুদ পণ্য আপনারা শিখে এসেছেন, এটার ইংলিশ শব্দটা আমাদের জানতে হবে। প্রারম্ভিক মজুদ পণ্যের ইংলিশ হচ্ছে ওপেনিং ইনভেন্টরি। ওপেনিং ইনভেন্টরি অথবা ওপেনিং স্টক অথবা ইনভেন্টরি লেখা থাকবে এবং ব্র্যাকেটের ভিতরে ডেট দেওয়া থাকবে 1/1/25। তারপর ক্রয়, ক্রয়কে ইংলিশে কি বলে, পারচেজ। যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, আমরা প্রথম থেকে শুরু করতে যাচ্ছি। ক্রয় ফেরত তার মানে হচ্ছে পারচেজ রিটার্ন। পারচেজ রিটার্ন। ক্রয় বার্তা পারচেজ ডিসকাউন্ট। লেখাগুলি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন এবং সাউন্ড ঠিক আছে কিনা একটু বলবেন। ক্রয় পরিবহন, ট্রান্সপোর্টেশন ইন। ট্রান্সপোর্টেশন
ইন অথবা ফ্রাইড ইন, FREIGHT, ফ্রাইড ইন। তারপর আছে বিক্রয় মানে হচ্ছে সেলস, যদিও আপনারা অনেকে হয়তো জানেন বিষয়গুলি, তারপর আমি প্রথম থেকে শুরু করতে যাচ্ছি। ক্রয় ফেরত মানে হচ্ছে সেলস রিটার্ন। তারপর বিক্রয় বার্তা সেলস ডিসকাউন্ট। বিক্রয় পরিবহন ট্রান্সপোর্টেশন আউট অথবা ক্যারেজ আউট। ক্যারেজ আউটওয়ার্ডস ট্রান্সপোর্টেশন আউট। বিক্রিত পণ্যের ব্যয় কস্ট অফ গুডস সোল্ড। মজুরি ওয়াজেস, সাথে অনেকে এক্সপেন্স লেখে, সমস্যা নাই, ওয়াজেস এক্সপেন্স লিখতে পারেন, ওয়াজেস লিখতে পারেন। অগ্রিমের জন্য হচ্ছে প্রিপেড লিখবেন, প্রিপেড অথবা অ্যাডভান্স। বকেয়া ডিউ অথবা অন অ্যাকাউন্ট অথবা নট পেড অথবা বিল্ড, বিল্ডও লেখা থাকতে পারে বকেয়ার জন্য। তারপর সমাপনী পণ্য ক্লোজিং স্টক। আপনারা যারা ক্লাসে জয়েন করেছেন একটু দেখেন এবং আমার কথাগুলি শোনেন, কারণ হচ্ছে যে এইগুলি আপনারা ক্লাস শেষে পিডিএফ আকারে পেয়ে যাবেন এবং ক্লাসটা রেকর্ড থাকবে। তো আপনারা একটু দেখেন এবং একটু জানান যে লেখাগুলি দেখা যাচ্ছে কিনা এবং বোঝা যাচ্ছে কিনা। আচ্ছা, তো আমরা পরের শব্দগুলি দেখে কি ছিল। মোট লাভ ইংলিশে বলে গ্রস প্রফিট, GROSS, গ্রস প্রফিট, PROFIT, প্রফিট। বেতন স্যালারি, এক্সপেন্স, তার মানে হচ্ছে বেতন খরচ। বিজ্ঞাপন অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। তারপর হচ্ছে মনিহারি স্টেশনারি, STATIONARY, স্টেশনারি। অবচয় ডিপ্রিসিয়েশন, ডিপ্রিসিয়েশন। আয় রেভিনিউ অথবা ইনকাম। সেবা আয় সার্ভিস রেভিনিউ। বীমা খরচ ইন্স্যুরেন্স এক্সপেন্স। নিট মুনাফা নেট প্রফিট, NET, নেট প্রফিট। দস্তরি কমিশন, আপনারা হয়তোবা কমিশন শব্দটাকে জানেন কিন্তু কমিশনের বাংলা অর্থটা অনেকে জানেন না। কমিশনের বাংলা অর্থ হচ্ছে দস্তরি। বিনিয়োগের সুদ ইন্টারেস্ট, সুদ হচ্ছে ইন্টারেস্ট। অন বিনিয়োগ ইংলিশ হচ্ছে ইনভেস্টমেন্ট। মূলধনের সুদ ইন্টারেস্ট অন ক্যাপিটাল। যারা কমার্সের আছেন আগে থেকেই তারা মন খারাপ করবেন না, আমাদের এখানে আমাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ হয়েছে অনেকেরই, অনেকে সায়েন্স থেকে এসেছে, অনেকে গ্রুপ চেঞ্জ করে আমাদের ওই কমার্সে এসে জয়েন করছে অনার্সে, যে কারণে তাদেরকে আমাদের প্রথম থেকে শুরু করা উচিত। আর আপনারাও আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিব আমরা।
তো নেট লাভ ইংলিশে বলবে কি? নেট প্রফিট। ভাড়া রেন্ট, এক্সপেন্স। বিলম্বিত বিজ্ঞাপন মানে হচ্ছে ডেফার্ড অ্যাডভার্টাইজিং। অব্যবহৃত মনিহারি আনইউজড সাপ্লাইজ, আনইউজড সাপ্লাইজ। পুঞ্জীভূত অবচয় অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। খরচ এক্সপেন্স। বিদ্যুৎ খরচ ইলেকট্রিসিটি এক্সপেন্স, ইলেকট্রিসিটি এক্সপেন্স। তারপর যাতায়াত খরচ, ট্রান্সপোর্ট এক্সপেন্স। বাট্টা ডিসকাউন্ট। বাট্টা আবার দুই রকম হতে পারে, একটা হচ্ছে প্রাপ্তি আর একটা হচ্ছে প্রদান। যেটা প্রাপ্তি হবে এটা আয়, এবং যেটা প্রদান করবে এটা হচ্ছে খরচ হয়ে যাবে, মেরামত খরচ, রিপেয়ার এক্সপেন্স। দেখেন সব কিছু ঠিক আছে কিনা একটু জানাবেন। সবকিছু ঠিক আছে কিনা একটু বলেন। একটু কমেন্ট করে জানান সবকিছু দেখা যাচ্ছে কিনা এবং ক্লিয়ার কিনা। আচ্ছা ঠিক আছে, পরের শব্দগুলো দেখি আমরা কি ছিল। উত্তোলনের সুদ ইন্টারেস্ট, সুদ মানে তো ইন্টারেস্ট হবে। ইন্টারেস্ট অন ড্রয়িংস, উত্তোলনের ইংলিশ হচ্ছে ড্রয়িংস অথবা উইথড্র। ড্রয়িংস অথবা উইথড্র। ব্যাংক ঋণের সুদ ইন্টারেস্ট অন ব্যাংক লোন। প্রাপ্তবার্তা ডিসকাউন্ট, প্রাপ্ত যেহেতু আছে ইনকাম লিখবেন, ডিসকাউন্ট ইনকাম। প্রদত্ত বার্তা তার মানে হচ্ছে ডিসকাউন্ট এক্সপেন্স। তারপর ছিল হাতে নগদ, ক্যাশ ইন হ্যান্ড। ব্যাংকে জমা, ক্যাশ এট ব্যাংক। বিনিয়োগ ইনভেস্টমেন্ট। দেনাদার অ্যাকাউন্টস রিসিভেবল। সংক্ষেপে এ আর লিখবে, এ আর। আসবাবপত্র ফার্নিচার। দালান কোঠা বিল্ডিংস। বন্ধক ঋণ মর্টগেজ লোন, মর্টগেজ লোন। মূলধন ক্যাপিটাল। ক্রয় বিল নোটস পেয়েবল। কুঋণ ব্যাড ডেপ্ট।
প্রাপ্য বিল, নোটস রিসিভেবল, নোটস রিসিভেবল, প্রাপ্য বিল। যন্ত্রপাতি, মেশিনারি, ব্যাংক ঋণ মানে হচ্ছে ব্যাংক লোন অথবা ব্যাংক ওভারড্রাফট হতে পারে, ব্যাংক জমা অতিরিক্ত। ব্যাংক লোন হচ্ছে ব্যাংক ঋণ, ঋণপত্র, এটা মর্টগেজ অথবা ডিবেঞ্চার, ঋণপত্র। উত্তোলন, উইথড্র, উইথড্র, অথবা ড্রিঙ্কস। পাওনাদার, অ্যাকাউন্টস পেয়েবল, আপনারা মোটামুটি এই শব্দগুলির সাথে বাংলায় পরিচিত ছিলেন, এখন ইংলিশে পরিচিত হন। কুরিন সঞ্চিতি, সঞ্চিতি হচ্ছে অ্যালাউন্স হবে, অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট, অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট, কুরিন সঞ্চিতি। উপযোগ খরচ আছে, উপযোগ খরচ, ইউটিলিটি এক্সপেন্স, উপযোগ খরচ, ইউটিলিটি এক্সপেন্স। তারপর যদি কোনো শব্দ বাকি থাকে আমাদের, আমরা পরে দেখব। এখন আমরা কিছু সূত্রের সাথে পরিচিত হব। যদি হারানো ওয়ার্ডটাকে একটু ব্যাখ্যা করতেন। হারানো ওয়ার্ডটা বলতে তো কোনো শব্দ এখনো আমরা পাই নাই, তবে প্রদত্ত বার্তা আছে এবং প্রাপ্ত বার্তা আছে। যেটা আমরা পাবো সেটা হচ্ছে প্রাপ্ত বার্তা, আর যেটা প্রদান করবো সেটা হচ্ছে প্রদত্ত বার্তা। এখন আমরা মূল উপসর্গ করার আগে কিছু সূত্র দেখে নিই, যেগুলো আমাদের জন্য খুবই কার্যকর এবং এগুলো আমাদের জানতে হবেই। দেখেন, এই সূত্রগুলোকে হিসাব বিজ্ঞানের স্বর্ণ সূত্র বলা হয়। হিসাব বিজ্ঞানের স্বর্ণ সূত্র আমাদের ডেবিট এবং ক্রেডিট করতে হবে, যাদের ছাড়া আপনারা কোনো অঙ্কই সমাধান করতে পারবেন না। তো আমাদের অবশ্যই যাবতীয়গুলি শিখতে হবে এবং খুব ভালো করে শিখতে হবে। দেখেন, যখন আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে যাবো তখন একটা ব্যক্তিবাচক হিসাব আসবে। এই ব্যক্তিবাচক হিসাবে যিনি গ্রহণ করবে, মানে সুবিধা গ্রহণ করবে, তাকে ডেবিট করতে হবে, এবং যিনি সুবিধা প্রদান করবে তাকে ক্রেডিট করতে হবে। যিনি সুবিধা গ্রহণ করে, মানে যিনি গ্রহণ করে ডেবিট, যিনি প্রদান করে ক্রেডিট হবে। তো এখন ব্যক্তিবাচক হিসাব কাকে বলে? যখন কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব হবে তখন সেটাকে ব্যক্তিবাচক হিসাব বলবে। অর্থাৎ ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে যে হিসাব করা হয় সেটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব। আর ব্যক্তিবাচক হিসাবে যিনি সুবিধা গ্রহণ করবে তাকে ডেবিট করবেন, যিনি সুবিধা প্রদান করবে তাকে ক্রেডিট করে নেবেন। তারপর হচ্ছে সম্পত্তিবাচক হিসাব। যদি সম্পদ জাতীয় কোনো হিসাবে ডেবিট লেনদেন হয় তখন সম্পদ বাড়লে ডেবিট করে দিবেন, সম্পদ কমলে ক্রেডিট করে দিবেন। সূত্রগুলি দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন আমাদেরকে। সূত্রগুলি ক্লিয়ার কিনা একটু একটু বলেন। সূত্রগুলি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। আচ্ছা, নামিক হিসাব। নামিক হিসাব আমার দুই ভাগে বিভক্ত। নামিক হিসাবটা দুই ভাগে বিভক্ত হয়। নামিক হিসাব হচ্ছে একটা ব্যয়বাচক আর একটা আয়বাচক হবে। ব্যয়বাচক বলতে খরচ বোঝাবেন, যে সমস্ত লেনদেনের মধ্যে আপনার খরচ হবে, খরচ যখনই বাড়বে তখন ডেবিট করে দিবেন। খরচ বাড়লে ডেবিট হবে, খরচ কমলে ক্রেডিট হবে। এটা আমরা 9 থেকে শেখা শুরু করেছি এবং অনার্স পর্যায়ে এসেও আমরা সেম সূত্রটাই ব্যবহার করছি। শুধুমাত্র আমি আবার রিপিট করছি একটাই কারণ, যারা সায়েন্স থেকে বা অন্যান্য ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের কমার্সে এসেছে তারা যেন বুঝতে পারে। তো নামিক হিসাব মানে খরচ বাড়লে, নামিক হিসাবটাকে দুই ভাগে ভাগ করছে, একটা ব্যয়বাচক এবং একটা আয়বাচক। ব্যয় বাড়লে ডেবিট করবেন,
ব্যয় কমলে অর্থাৎ খরচ বাড়লে ডেবিট করবেন, খরচ কমলে ক্রেডিট করবেন। আবার আয় যদি বাড়ে, সরি আয় যদি কমে তখন ডেবিট হবে, আয় বাড়লে ক্রেডিট হয়ে যাবে। একইভাবে মূলধন বা দায়বাচক হিসাবগুলি যদি খেয়াল করেন, মূলধন বা দায় কমলে ডেবিট হবে, মূলধন বা দায় বাড়লে ক্রেডিট হবে। এইটুকু হচ্ছে আমাদের জাবেদা করার সঠিক নিয়মগুলি। তো যদি খেয়াল রাখেন, আপনারা যারা মুখস্থ না রাখতে পারেন খেয়াল করেন, এর প্রথম তিনটা ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব এবং নামিক মানে খরচ হিসাব, এই হিসাবগুলি এই প্রথম তিনটা হচ্ছে বাড়লে ডেবিট হবে এবং কমলে ক্রেডিট হবে। আর আয় হিসাব এবং মূলধন জাতীয় হিসাবে কমলে ডেবিট হবে, বাড়লে ক্রেডিট হবে। তো এখন আমরা যদি সরাসরি ক্লাসে চলে যাই, আমরা যদি ক্লাসে যাই, যখন ক্লাসে যাবেন আমরা একটা অঙ্কের সমাধান করব, প্রবলেম 1 এবং প্রবলেম 2 দুইটা অঙ্ক আছে। তো আমরা আজকে দুইটা অঙ্কই করব। ক্লাসটা আমরা সময় কম দেব, কারণ হচ্ছে আজকে প্রথম দিন, আপনারা শুধু ইংলিশটুকু জেনে নেবেন। ইংলিশটুকু জানার পর কাউকে দেখে হয়তো আমরা ক্লিয়ারলি অঙ্কগুলি করব। প্রবলেম 1, দেখেন প্রবলেম 1টা যদি দেখেন কি আছে, show the journal entry, জার্নাল হচ্ছে জাবেদা, এন্ট্রি হচ্ছে দাখিলা, শো হচ্ছে দেখাও। তো show the journal entry of the following transaction, নিচের লেনদেনগুলোর জাবেদা দাখিলা দেখাও। চারটা লেনদেন আছে আমাদের এখানে। তো যদি আমাদের জাবেদা করতে হয়, আপনারা যারা কমার্সের সবাই হয়তো জানেন ঘর করতে হবে, 5টা ঘর, কম থাকবে 5টা, আর কলাম 5টা করতে হবে, 5টা ঘর করতে হবে। তো আমরা প্রথম জাবেদাটা শুরু করব। প্রথম জাবেদাটা যদি শুরু করি, লিখবেন কোম্পানির নাম লিখতে হবে, তারপর লিখতে হবে জার্নাল এন্ট্রি, জার্নাল এন্ট্রি। এখন জাবেদার একটা ঘর করবেন। কি ঘর? জাবেদার একটা ঘর করে নেন। আপনারা যারা কমার্স ডিপার্টমেন্টে আছেন অবশ্যই সবাই জানেন কি ঘর করতে হবে। তারপর আমি ঘরটা করে নিচ্ছি। জাবেদার কলাম করতে হবে 5টা। আপনারা প্রত্যেকে অবগত আছেন যে 5টা কলাম করতে হবে। তো প্রথমটা হচ্ছে তারিখের ঘর থাকবে, ঘরটা যা থাকবে সবাই অবগত আছেন। 5টা ঘর করবেন। কি কি থাকবে? প্রথম ঘরটা হচ্ছে ডেটের ঘর, ডেট। তারপর হচ্ছে অ্যাকাউন্টস টাইটেল লিখবেন, অ্যাকাউন্টস টাইটেল। তারপরের ঘরটা হচ্ছে লেজার ফলোইং মানে খতিয়ান পৃষ্ঠার ঘর। তারপর একটা হচ্ছে ডেবিট টাকার ঘর, ডেবিট টাকা। এরপর একটা হচ্ছে ক্রেডিট টাকার ঘর। এই ঘরগুলি করার পর এখন লেনদেনগুলি দেখতে হবে আমাদের। প্রথম লেনদেন যেটা ছিল 1,
ইনভেস্টমেন্ট বাই দ্য ওনার টাকা 2,50,000, অর্থাৎ মালিক কর্তৃক ইনভেস্টমেন্ট বিনিয়োগ করা হয়েছে বাই দ্য ওনার, মালিক কর্তৃক টাকা হচ্ছে 2,50,000। যখন আমরা ব্যবসায় টাকা আনবো, বাড়ি থেকে যখন টাকা আনা হবে ব্যবসায়, তখন এটাকে মূলধন হিসেবে আনা হবে। তারপরে হচ্ছে কি, যখন মালিক বাড়ি থেকে টাকা এনে ইনভেস্ট করেছে তখন ব্যবসায় টাকা আসছে, অর্থাৎ ক্যাশ টাকা বললো, তো ক্যাশ ডেবিট হবে। আর যেহেতু বাড়ি থেকে মালিক জানবে সবকিছু মূলধনকে ক্রিয়েট করে দেবেন। তো 1 নম্বর যেটা ছিল 1, কি লিখবেন? ক্যাশ ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট করবেন। খেয়াল রাখবেন, এতদিন যখন আপনারা অঙ্ক করেছেন তখন কি ছিল? ডেবিট ক্রেডিট লিখতে হয়েছে। কিন্তু এখন যেহেতু আপনারা বড় হয়ে গেছেন, অনার্স ফার্স্ট ইয়ারে পড়েন, সেহেতু আপনাদের ডেবিট এবং ক্রেডিট লেখার কোনো দরকার হবে না। ডেবিটটা সামনে থেকে লেখা শুরু করবেন, ক্রেডিটটা পিছনে লিখবেন। তো ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, টাকা হচ্ছে 2,50,000 টাকা ছিল, 2,50,000। ডেবিট যত হবে জাবেদের ক্ষেত্রে, ক্রেডিট তত হবে, আপনারা সবাই জানেন। যারা নতুন জেনে নেন যে ডেবিট এবং ক্রেডিট টাকা এক সমান হবে। আর এটা যদি আপনারা ব্যাখ্যা লিখতে চান, লিখবেন টু রেকর্ড ইনভেস্টেড বাই ক্যাপিটাল বাই দ্য ওনার। পরের জাবেদা যেটা, সেটা যদি আপনারা দেখেন, পারচেজ, ক্রয় করা হয়েছে মেশিনারি ফর ক্যাশ, নগদে মেশিনারি ক্রয়। এখন আমাদের পক্ষ হয়ে গেছে 3টা। পারচেজ, ক্রয় হচ্ছে একটা খরচ, মেশিন হচ্ছে একটা যন্ত্রপাতি সম্পদ, আর ক্যাশ হচ্ছে নগদ, এটা একটা সম্পদ। কিন্তু আমাদের তো পক্ষ আছে মাত্র 2টা, একটা ডেবিট আর একটা ক্রেডিট। যখন আমরা কোনো কিছু ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করবো, তখন ক্রয়টাকে কি করতে হবে? বাদ দিতে হবে, অর্থাৎ পারচেজ লেখা যাবে না। পক্ষ থেকে 2টা। যখন আমরা মেশিনারি কিনলাম, তখন আমাদের মেশিন বেড়ে গেছে, মেশিন যেহেতু বেড়েছে মেশিনারিকে ডেবিট করবেন, আর নগদ টাকা দিয়ে কেনার সাথে সাথে নগদ টাকা কমবে, নগদ ক্যাশটাকে ক্রেডিট করবেন। টাকা হচ্ছে 70,000 টাকা, কি লিখবেন? মেশিনারি ডেবিট। আর যেহেতু নগদে কিনেছি আমরা, ক্যাশ টাকা কমবে, ক্যাশ ক্রেডিট করবেন। টাকা 70,000 ছিল, টাকা যত ডেবিট যত হবে, ক্রেডিটও তত টাকাই হবে, 70,000। তারপর তৃতীয় জায়গাটা যেটা যদি খেয়াল করেন, পারচেজেস স্টেশনারি অন ক্রেডিট। তো অন ক্রেডিট হচ্ছে বাকিতে, এটা লেখা হয় না আপনাদের এখানে, লিখে নেবেন একটু। অন ক্রেডিট ইকুয়াল টু বাংলা শব্দটা হচ্ছে বাকিতে। পারচেজ, ক্রয় করা হয়েছে, স্টেশনারি মনিহারি ক্রয়। তো মনিহারি অবশ্যই চিনেন আপনারা। মনিহারি কি করে? ব্যবসায় যখন আমরা হিসাব করতে যাই, তখন আমাদের খাতা লাগবে, কলম লাগবে, এই যে তো ক্যালকুলেটর ব্যবহার করি। ব্যবসায় খাতা, কলম, পেন্সিল, রাবার এগুলি যখন ব্যবহার করবো, এগুলো হচ্ছে আমাদের জন্য মনিহারি হবে। তার মানে কি, মনিহারি যে কিনা হয়েছে মনিহারিটা ব্যবহারের জন্য, তার মানে কি পারচেজটা বাদ যাবে। অর্থাৎ ক্রয় করার সময় যদি কোনো কিছু ব্যবহারের উদ্দেশ্যে আমরা ক্রয় করি, তখন ক্রয় বাদ, যা কিনবো তাকে ডেবিট করবেন। আর যেহেতু বাকিতে কিনেছেন, আমরা ধরুন আপনি বাজারে গেলেন, বাজারে যাওয়ার পর একটা বই কিনলেন 500 টাকা দিয়ে, এবং বললেন যে ভাই টাকাটা আমরা কালকে বা পরের দিন দিব, মানে বাকিতে কিনলেন। তখন যার কাছ থেকে কিনলেন সে কি আপনাকে টাকা দেবে নাকি টাকা আপনার কাছে পাবে? একটু কমেন্ট করে জানাবেন, একটু কমেন্ট করে জানান যে যার কাছ থেকে আপনি বাকিতে কিনলেন সে আপনাকে টাকা দেবে নাকি আপনার কাছ থেকে টাকা পাবে? একটু কমেন্ট করেন। যখন আপনি বাজারে গেলেন, বাকিতে কোনো কিছু কিনলেন, তখন ওই ব্যক্তি আপনার কাছ থেকে টাকা পাবে নাকি আপনাকে টাকা প্রদান করবে? একটু কমেন্ট করে জানান। একটু কমেন্ট করবেন যে যখন আপনি বাকিতে কিনবেন, তখন আপনাকে ওই ব্যক্তি টাকা দিবে নাকি টাকা পরিশোধ করবে? আপনি ওই ব্যক্তিকে দিবেন, ওই ব্যক্তি টাকা পাবে। মোহাম্মদ মিজানুর রহমান, তার মানে যে ব্যক্তি আপনার কাছ থেকে টাকা পায় তিনি আপনার কে? দেনাদার নাকি পাওনাদার? মোহাম্মদ জুনায়েদ শিকদার, যে ব্যক্তি আপনার কাছ থেকে টাকা পাবে উনি আপনার দেনাদার নাকি পাওনাদার হবেন? জান্নাত আবার জেসি,
টাকা পাবে, যে ব্যক্তি আপনার কাছ থেকে টাকা পায় সে হচ্ছে পাওনাদার, তার মানে অ্যাকাউন্টস পেয়েবল। যেহেতু আপনি স্টেশনারি কিনেছেন, এটা একটা সম্পদ হয়ে যাবেন ব্যবহার করার আগ পর্যন্ত। স্টেশনারিকে ডেবিট করবেন আর অ্যাকাউন্টস পেয়েবলটাকে ক্রেডিট করে দেবেন। তো জাবেদা যদি যান 3 নম্বর জাবেদা, স্টেশনারি ডেবিট, আর যেহেতু বাকিতে কিনছেন অ্যাকাউন্টস পেয়েবলকে ক্রেডিট করবেন, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। পরীক্ষা হলে আবার অ্যাকাউন্টস পেয়েবল লিখতে যাবেন না, সংক্ষেপে লিখে দিবেন এপি। টাকা ছিল আমাদের 20,000 টাকা। বুঝতে পেরেছেন এটা? বুঝতে পেরেছেন কি? ক্লিয়ার হচ্ছে? স্টেশনারি ডেবিট একটু কমেন্ট করে জানান বুঝতে পেরেছেন কিনা। একটু জানাবেন। রেদিশা ইসলাম, জি আলহামদুলিল্লাহ। মিজানুর রহমান, আলহামদুলিল্লাহ। জুনাইদ শিকদার, আলহামদুলিল্লাহ। যদি বুঝতে পেরেছেন থাকেন আলহামদুলিল্লাহ। এখন আমরা 4 নম্বর জায়গাটা দেখি, কি ছিল? সার্ভিস স্ট্যান্ডার্ড ফর ক্যাশ, সেবা দেওয়া হয়েছে, সেবা প্রদান করা হয়েছে নগদে, নগদে সেবা প্রদান। তার মানে কি, যখন আপনি কাজ করেছেন তখন কি আপনি টাকা পাবেন নাকি টাকা দিবেন? আপনি কাজ করে দিয়েছেন, এখন টাকা পাবেন নাকি দিবেন? সার্ভিস রেন্ডার্ড, সেবা প্রদান করা হয়েছে ফর ক্যাশ, নগদে সেবা প্রদান, টাকা পাবেন নাকি দিবেন? আপনি যেহেতু কাজ করেছেন এখন টাকা পাবেন নাকি দিবেন একটু কমেন্ট করে জানাবেন। সার্ভিস রেন্ডার্ড ফর ক্যাশ, সেবা প্রদান করা হচ্ছে নগদে, টাকা পাবেন নাকি দিবেন? একটু জানান। টাকা পাবেন। ঈশিতা ইয়াসমিন, টাকা পেলে তো টাকা পাবে, যখন টাকা পাবেন তখন ক্যাশ ডেবিট করবেন। টাকা যেহেতু পাবেন ক্যাশ ডেবিট হবে, ক্যাশ ডেবিট। আর যেহেতু সেবা দিয়ে আপনি টাকা পাবেন সার্ভিস রেভিনিউ ক্রেডিট করবেন, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। টাকা ছিল 40,000 টাকা। তারপর সবগুলো একসাথে যোগ করে দিবেন। ডেবিট টাকা যত হবে ক্রেডিট টাকা ঠিক তত টাকাই হবে। 2,50,000, 70, 3,20,000, 3,20,000 আর 20, 3,40,000, 3,40,000 আর 40, 3,80,000। ডেবিট টাকাও 3,80,000, ক্রেডিট টাকাও 3,80,000। আপনারা একটু মনোযোগ সহ অঙ্কগুলি করেন, দেখেন। আপনাদের অঙ্ক খাতা কলমে তোলার দরকার নেই, আপনারা অবশ্যই পিডিএফ ফাইল পেয়ে যাবেন। পিডিএফ ফাইল পাওয়ার পর আপনারা অঙ্কগুলি করবেন। বুঝতে পেরেছেন? 4 নম্বর জায়গাটা বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। আচ্ছা ঠিক আছে। ঈশিতা ইয়াসমিন, জি। আফসানা রশিদ, জি স্যার আলহামদুলিল্লাহ। আচ্ছা আমরা দ্বিতীয় অঙ্কের জন্য একটা ঘর করে রাখি আগে। জার্নাল এন্ট্রি প্রবলেম 2।
আমরা এখন দ্বিতীয় অঙ্কটা শুরু করব। আচ্ছা, তো সেম ভাবে তো ডেট লিখতে হবে। ডেট, অ্যাকাউন্টস টাইটেল এন্ড এক্সপ্লেনেশন লিখতে পারেন। অ্যাকাউন্টস টাইটেল অথবা ডিটেলসও লিখতে পারেন। এরপর হতে ডিটেলসও লেখা যা। ডিটেলস, লেজার ফলোইং, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আচ্ছা, আমরা 2 নম্বর করে দেখি কি ছিল। জার্নালাইজ দ্য ফলোইং ট্রানজেকশন, নিচের লেনদেনগুলো জাবেদা দেখালে দেখাবো। আচ্ছা, 1 নম্বর লেখা আছে কি, ইনভেস্টমেন্ট বাই দ্য ওনার, বিনিয়োগ করা হয়েছে মালিক কর্তৃক, টাকা হচ্ছে 5 লাখ। জাবেদা কি হবে, মালিক কর্তৃক ইনভেস্ট করা হয়েছে, তার মানে ব্যবসায় টাকা এসেছে। ব্যবসায় যদি টাকা আসে, টাকা ক্যাশ বাড়বে, ক্যাশ ডেবিট। আর যেহেতু মালিক বাড়ি থেকে টাকা আনবে, ক্যাপিটাল ক্রিয়েট করবেন। ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। টাকা হচ্ছে 5 লাখ ছিল, 5 লাখ। এক নম্বর জায়গাটা বুঝতে পেরেছেন? জাবেদা 1 বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। জান্নাত আর জেসি, ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। হ্যাঁ, আপনি সঠিক বলেছেন, অভিনন্দন। এখন দ্বিতীয় জায়গাটা কি ছিল একটু খেয়াল করেন। পারচেস, পারচেস ফার্নিচার অন ক্রেডিট। অন ক্রেডিট একটা শব্দ, ফার্নিচার একটা শব্দ, পারচেস একটা শব্দ। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করছি যে ফার্নিচার এবং পারচেস একসাথে দেওয়া আছে, কোনটা ডেবিট করতে হবে আর কোনটা বাদ যাবে? আচ্ছা, ডেবিট করতে হবে কোনটা একটু জানান। ফার্নিচার এবং পারচেস একসাথে দেওয়া। ফার্নিচার আমরা কি জন্য ব্যবহার কিনি? ফার্নিচার কিনা হয় ব্যবহার করার জন্য। যখন আমরা কোনো কিছু ব্যবহার করার উদ্দেশ্যে কিনবো, তখন ক্রয় বাদ দিয়ে দেব, পারচেস বাদ। তো পারচেস বাদ দিলে ফার্নিচার থাকলো, এবং ফার্নিচার ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। মোহাম্মদ জুনাইদ শিকদার, ঠিক আছে। তার মানে পারচেস, যেহেতু ফার্নিচার আমরা কিনেছি, সম্পদ বেড়েছে, ফার্নিচার ডেবিট করবেন। আর বাকিতে কিনছি, সেজন্য ওই ব্যক্তি আমাদের কাছ থেকে টাকা পাবে, অ্যাকাউন্টস পেয়েবল ক্রিয়েট করবেন। জান্নাত আবার জেসি, ঠিক আছে। ফার্নিচার ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রিয়েট, টাকা হচ্ছে 1,50,000। 2, ফার্নিচার ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট করবেন। যেহেতু বাকিতে কিনেছেন, অ্যাকাউন্টস পেয়েবল অবশ্যই ক্রেডিট করতে হবে।
টাকা 1,50,000 টাকা ছিল। 1,50,000। 3 নম্বর জায়গাতে যেটা ছিল, রিসিভড টাকা 2 লাখ ক্যাশ ফর সার্ভিস স্ট্যান্ডার্ড, সেবা দিয়ে নগদ টাকা গ্রহণ করেছি, যাবে কি হবে? সেবা দিয়েছি বিনিময়ে আমরা টাকা গ্রহণ করছি নগদে, যাবে কি হবে? একটু জানান কমেন্টে। একটু জানাবেন। সেবা দিয়েছি এবং নগদ টাকা পাওয়া গেছে, যেহেতু নগদ টাকা পেয়েছি ক্যাশ টাকা বাড়বে, ক্যাশ টাকা বাড়ার সাথে সাথে সম্পদ বাড়বে, তার মানে ক্যাশ ডেবিট। আর সেবা হচ্ছে একটা আয়, আয় বাড়লে ক্রেডিট হয়, এই জন্য সার্ভিস রেভিনিউ ক্রেডিট করবেন। ক্যাশ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। সার্ভিস রেভিনিউ এত বড় লেখার দরকার নাই, ক্যাশ আর লিখতে পারেন। টাকা ছিল 2 লাখ। ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট, জোরে শিকদার, মাঝি একটা তানিয়া, ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট, আফসানা ঐশী, ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ঠিক আছে, এখন 4 নম্বর যাবে দাম কি হবে? পেড, পরিশোধ করা হচ্ছে এমপ্লয়িজ স্যালারিজ, স্যালারিজ হচ্ছে বেতন, বেতন পরিশোধ। তার মানে যখন আমরা কোনো কিছু পরিশোধ করবো তখন এটা খরচ হয়ে যাবে, খরচ হলে খরচটাকে ডেবিট করবেন, তার মানে স্যালারিজ এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। স্যালারিজ এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। টাকা ছিল 1 লাখ টাকা। এখন সবগুলি যোগ করে দেন, যে আমাদের শেষ হয়ে গেল 5 লাখ, 6,50,000, 8,50,000, 9,50,000 টাকা। সবগুলি অঙ্ক বুঝেছেন কিনা একটু জানাবেন। স্যালারি ডেবিট, মাঝে একটা তানিয়া, স্যালারিটা ওয়াই দিয়ে লিখবেন, আই না। স্যালারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। ধন্যবাদ সবাইকে, ভালো বুঝেছেন। ইনশাল্লাহ আপনারা ফার্স্ট ক্লাস পাবেন। আপনাদেরকে বলে রাখি, ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য আপনার মাত্র 35 নম্বর দরকার হয় অঙ্কগুলিতে। আপনি যদি ইন কোর্সে 15 পান, এ পার থেকে 5 পান 20, আর 5 যদি বি পার থেকে তুলেন 25, আর সি পার থেকে আপনার 35 তুললে হয়ে যাবে। ফার্স্ট ক্লাস পাওয়া তো কোনো বিষয় না। আচ্ছা ঠিক আছে, আজকে যেটা আমাদের প্রথম ক্লাস, আমরা আজকে আর ক্লাসগুলি বাড়াবো না। তো আপনাদের জন্য বাড়ির কাজ থাকবে, আজকে বাড়ির কাজ দেওয়া হচ্ছে না। বাড়ির কাজ যদি দেওয়া হয় আপনারা একটু কাইন্ডলি পরের ক্লাসে জয়েন করবেন। অবশ্যই অবশ্যই আমরা বাড়ির কাজ দেব। ক পার থেকে আপনাদেরকে অঙ্ক দেওয়া হবে, সরি ক পার থেকে আপনাদের প্রশ্ন দেওয়া হবে। তো আজকে এ পর্যন্ত রাখছি। তো ইনশাল্লাহ আমরা পরের ক্লাস থেকে ইকুয়েশন মানে ইকুয়েশন ধরবো, পরের ক্লাসে শুধু জাবেদা করবো 4-5টা। এই অধ্যায় থেকে আমাদের কয়েক জাতির অঙ্ক করতে হবে, জাবেদা করতে হবে, তারপর হচ্ছে হিসাব সমীকরণ করতে হবে, মানে অ্যাকাউন্টিং ইকুয়েশন, তারপর ক্যাশ রিসিভ জেনারেল করতে হবে, ক্যাশ পেমেন্ট জেনারেল করতে হবে। তো আমরা পরের ক্লাসেও কি করবো, জাবেদাগুলি করবো। আজকের অঙ্কগুলি 2টা অঙ্ক করেছি, 2টা অঙ্ক বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমরা পরের ক্লাসে আপনাদের হোমওয়ার্ক দেব, কোঅপারেটিভ প্রশ্ন দেব, এবং জাবেদার নিয়মগুলি শেষ করবো। জাবেদাগুলি শেষ করে তারপর তৃতীয় ক্লাস যেদিন আমরা করবো ওই দিন অ্যাকাউন্টিং ইকুয়েশন ধরবো ইনশাল্লাহ। একটু কমেন্ট করে জানান যে সবগুলো অঙ্ক বুঝতে পেরেছেন কিনা।
আচ্ছা ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করি। আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।